এবার মনোহাইব্রিড ক্রস না দেখালেই নয়, যেহেতু জেনেটিক্স চলছে সেই জন্য আমরা খুব সংক্ষেপে একবার দেখিয়ে দিই। আচ্ছা দেখো, তাহলে এখানে এটা প্যারেন্টাল জেনারেশন, তাহলে এখান থেকে ক্যাপিটাল টি, এখান থেকে স্মল টি, এটা বলা হয় গ্যামেট। আচ্ছা দেখো, হিসাব মতো আমার লেখা উচিত ছিল দুটো করে। হ্যাঁ সেমই, ওই জন্য লেখা হয় না, কিন্তু যেহেতু প্রাইমারি থেকে বলেছো তাহলে বেসিক ব্যাপারটা তো আমাকে বলতে হবে। ঠিক আছে, তাহলে এটা দুটো লেখা উচিত ছিল, যেহেতু এক সেই জন্য লিখি না আমরা, কারণ অন্য যে কোনো জায়গায় গিয়ে লিখবো পরে তখন তো কনফিউশন হবে। আচ্ছা, আলটিমেট গ্যামেটের মধ্যে ফিউজ হবে, আর এই দুটো গ্যামেটের মধ্যে ফিউজ করানোর জন্য কোনো চেকার বোর্ডের প্রয়োজন পড়ে না, দেখাতেই পারি আমরা, কিন্তু আলটিমেট চেকার বোর্ডে দাঁড়ালে সেই একই রেজাল্ট আসবে, ক্যাপিটাল টি স্মল টি। কারণ সেই আলটিমেট বিষয়টা তো একটাই, যে এইভাবেই করা হয়। আমরা জানি এদিকে মেল এদিকে ফিমেল থাকে, এবং ক্যারেক্টারে সেই ক্যাপিটাল টি, এবং এখানে ধরি যদি আমরা মেলটাকে ধরে রেখেছি ক্যাপিটাল টি, এখানে স্মল টি ওভারঅল করলে সেই ক্যাপিটাল টি স্মল টি দাঁড়াবে, যার একটা রেজাল্ট এখানে আমরা F1 বা ফার্স্ট ফিলালিয়াল জেনারেশনে আমরা ক্যাপিটাল টি স্মল টি। এটা বাহ্যিক ভাবে লম্বা, কিন্তু মানে যদি জিনোটাইপিক্যালি বলি আমরা, তাহলে এটি একটি হেটেরোজাইগাস কন্ডিশন। এবার এদের মধ্যেই একজনকে আমরা মেল ধরে নিই, কারণ একটা মটর গাছে যখন ক্রস হয়েছে তখন তো একটা মটরের বীজ আসবে না, অনেক মটরশুঁটি আসবে, তার অনেক বীজ আসবে। সেই রকমই একটি মটরকে নিয়ে একটি গাছ তৈরি করা হলো, সেই রকমই আরেকটি মটরকে নিয়ে আরেকটি গাছ তৈরি করা হলো। একটু ভাবতে হবে, দিয়ে একজনকে মেল সেম ভাবে একজনকে ফিমেল করা হলো, কারণ এখানে নিলাম আর টুক করে হয়ে গেল তা তো নয়। কারণ এদের মধ্যে ক্রস করি আলটিমেট কি লিখে যাবে, রেজাল্ট এসছে, ফল এসছে, বীজ এসছে। তাহলে এরকমের দুটো বীজ নিতে হয়েছে, সেই দুটো বীজকে দুটো আলাদা পটের মানে আলাদা পাত্রে লাগাতে হয়েছে, তাদের ফুল এসছে, দুজনেরই একটা করে ফুলকে বাঁচতে হয়েছে, তারপর একজনকে মেল করতে হয়েছে, একজনকে ফিমেল করতে হয়েছে যদি ধরে নিই আমরা, দিয়ে তারপর আবার ক্রস। এরপরে আমরা এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে এবার যেহেতু আলাদা হয়েছে, এবার দেখাতে লাগে, যেটা আমরা আগে থেকেই দেখাচ্ছিলাম, যে এবার ক্যাপিটাল টি স্মল টি দেখো দুটো করে। অ্যাকচুয়ালি তো মিওসিস যদি বলি তাহলে সেখানে দুই রকমের গ্যামেট আসবে, সেই জন্য আমরা দুটো বলছি, নাহলে মিওসিসে তো আমরা চারটে করে রেজাল্ট দেখাই, কিন্তু ওরম দেখানোর দরকার নাই, এখানে দুটো দেখালেই হবে, কারণ মিওসিস টু সেম অ্যাজ মাইটোসিস, সেই জন্য। তাহলে এখানে সেম জিনিস, চেকার বোর্ড আমরা আর দ্বিতীয়টা আর এইভাবে করছি না, দ্বিতীয়টা এখানেই বসিয়ে দিচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি, এখানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে এখানে ক্যাপিটাল টির সংখ্যা, তার সঙ্গে ক্যাপিটাল টি স্মল টির সংখ্যা, এবং তার সঙ্গে স্মল টির যে সংখ্যা, তার রেশিও 1:2:1। এখন বীজ তো শয়ে শয়ে হাজারে হাজার হতে পারে, এটা তো আমাদের জানা নাই, আমরা তার রেশিও বার করছি, তাই না? সংখ্যাটা তো আমাদের জানা নাই, এটা একটা পার্সেন্টেজ, এমন তো নয় যে চারটেই আসবে, এটা তো একটা পার্সেন্টেজ। মানে এই তিনজনকেই আমরা আদতে ফিনোটিপিক্যালি লম্বাই দেখবো, আর একজনকেই শুধুমাত্র ডুয়ার্ফ দেখবো। এবার ওই একজন মানে হলো 25%, এবার তাতে গাদা অনেক হতে পারে, হ্যাঁ, তার 75% হিসাবে সে টপ। সংখ্যাটা আমাদের জানা নাই, আমাদের তো পার্সেন্টেজ এবং প্রবাবিলিটি জানা যাচ্ছে। হলো, তো এটা মোনোহাইব্রিড ক্রস বলা হয়, তাই না? এটাকে বলা হয় মোনোহাইব্রিড ক্রস। কেন বলা হয়? যেহেতু এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষাটি করা হয়েছে, ওয়ান পেয়ার অফ অপোজিট ক্যারেক্টার, ঠিক আছে, সেজন্য একে বলা হয় মোনোহাইব্রিড। আমরা তো আগেই জেনেছি হাইব্রিড কেন বলা হয়, আর ক্রস মানেই সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাহলে ক্রস বলা হয়। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন করানো হয় তাকে মনোহাইব্রিড ক্রস বলা হয়। এবার লম্বা বা ডুয়ার্ফ এই ক্যারেক্টারের এগেনস্টে করতেই হবে এমন কোনো মানে নেই, সেটা আমরা যে কোনো ক্যারেক্টারের এগেনস্টে করতে পারি। মেন্ডেলের এই সাত জোড়ার মধ্যেই করেছিলেন তিনি, আমাদের বইগুলোতে এই এক জোড়া নিয়ে আলোচনা করা আছে, এটি ছেলেপেলেরা ঘেঁটে খাওয়া করে দিচ্ছে, নিচু ক্লাসের ছেলেরা। তারপরে তো এরপরে আরো বেশি বেশি দিলে তো আরো মানে অসুবিধা হতো, হ্যাঁ যাই হোক। আচ্ছা এগুলো দেওয়া আছে এখানে, দেখবে। এরপর যেটা আমাদের এনসিইআরটি অনুযায়ী
যেটা ডাইরেক্টলি এখানে দেওয়া আছে তোমার ডাইহাইব্রিড ক্রসে যাওয়ার আগে, সেটা হলো যে টেস্ট ক্রস এন্ড ব্যাক ক্রস। ঠিক আছে, দেখো এখানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, টেস্ট ক্রস এন্ড ব্যাক ক্রস। সরি। এখন প্রথম বিষয় হলো যে এই জায়গাতে যখন আমরা দেখতে পাচ্ছি যে হেটারোজাইগাস কন্ডিশন, এটা বোর্ডে লেখা আছে তাই আমরা বুঝতে পারছি হেটারোজাইগাস কন্ডিশন, কিন্তু বাইরে থেকে কি করে বুঝবো? বাইরে থেকে তো লম্বা আছে। এখন সেই লম্বার জন্য এটা দায়ী না সেই লম্বার জন্য এটা দায়ী, এটা তো আমাদের জানা নাই। আর সেটা জানার জন্যই অ্যাকচুয়ালি টেস্ট ক্রস করা হয়। তার মানে হলো যে যখন আমরা এইভাবে ব্যাপারটা ভাবছি, এটা তো বাহ্যিকভাবে বোঝাই যায় যে কে লম্বা কে ডুয়ার্ফ। আর সেক্ষেত্রে যখন এটা এলো, এটা আমরা বুঝতে পারছি না যে এটা আছে না এটা আছে। তো এটাকে চেক করার জন্য টেস্ট ক্রস করা হয়। তাহলে F1 জেনারেশনের যে ফিনোটাইপ, তাকে চেক করার জন্য টেস্ট ক্রস করতে হয়। কি করতে হয়? যে যেই আছে তার সঙ্গে প্যারেন্টালের যে রিসেসিভ আছে তার সঙ্গে ক্রস করাতে হয়। আমি তো জানি না কে আছে, তাহলে আমাকে এটাও অপশনে ভাবতে হচ্ছে বোর্ডে। প্র্যাকটিক্যালি তো একবারই করতে হবে, কারণ এখানে তো প্র্যাকটিক্যালি একজনই আছে। আমি বোর্ডে দুবার করছি, কারণ এই অনুযায়ী আমি জানি না কি আছে। তাহলে রেজাল্ট বলে দেবে কি আছে এখানে। তার মানে মেন্ডেলকে কত খাটনি খাটতে হয়েছিল প্রতিবার এই জায়গাতে কি আছে যদি লম্বা হয়ে যায়, তাহলে প্রতিবার তাকে আরেকবার এক্সট্রা একটা করে অ্যাডভান্স পরীক্ষা করাতে হয়েছে, দিয়ে পিছনে এসে বলতে হয়েছে এটা কি। এখানেই খাটাখাটনিটা। তার মানে যদি এই দুটোর মধ্যে চেকার বোর্ড বানাই আমরা, তাহলে আমরা দেখতে পাবো যেখানে ক্যাপিটাল টি স্মল টি, তার সঙ্গে স্মল টি একটা অপশন। তার মানে হলো যেখানে ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, আর স্মল টি। তার মানে এখানে লম্বা বৈশিষ্ট্যের, আবারও বলছি বাহ্যিক ভাবে ফিনোটাইপিক ব্যাপার আমরা বুঝতে পারবো। তাহলে এটা আসছে 50%, মানে অর্ধেক গাছ লম্বা এলো এবং অর্ধেক গাছ শর্ট হাইটের এলো। যদি এমনটি হয় তাহলে সেক্ষেত্রে মেন্ডেল ধরেই নিয়েছিলেন যে এখানে হেটেরোজাইগাস কন্ডিশনে একটি গাছ রয়েছে, যাকে আদতে আমরা লম্বা দেখছি, সে কিন্তু ডমিনেন্ট হোমোজাইগাস ডমিনেন্ট কন্ডিশনে নাই, সে হেটেরোজাইগাস কন্ডিশনে আছে। ওকে, এইবার যখন সেকেন্ড চেকার বোর্ড আমরা বানাচ্ছি, তখনও আমরা ইজিলি এবার বুঝতে পারবো যে ব্যাপারটা কি হলো। যে এখানে এবার আমরা ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি আগের বারের মতোই দিয়েছি। এবার দেখা যাচ্ছে যে সবগুলোই লম্বা আসছে। তাহলে এই রেজাল্ট বলে দেবে যে এটা আদতেই হোমোজাইগাস ডমিনেন্ট আছে। এই জিনিসটা তাকে প্রতিবার করতে হয়েছিল প্র্যাকটিক্যালি, কারণ প্র্যাকটিক্যালি তাকে এই এখানে যে আছে তার সঙ্গে একে ক্রস করাতে হয়েছিল। ক্রস করিয়ে রেজাল্ট দেখতে হয়েছে, কারণ এই ক্রস করিয়ে আলটিমেট সেই মোটর গাছে মোটর এসছে, সেই মোটরের বীজ নিয়ে বসিয়ে তাকে গাছের লেন্থ দেখতে হয়েছে। ঠিক আছে, দিয়ে তারপরে বলতে পেরেছেন যে এটা আছে না এটা আছে। তার মানে এখানে এই জায়গাটায় মানে ফিলালিয়াল জেনারেশনের যে কন্ডিশন, সেই কন্ডিশনটাকে বোঝার জন্য টেস্ট ক্রস করতে হয়। তার জিনোটাইপিক কন্ডিশন জানার জন্য তাকে টেস্ট ক্রস করতে হয়, কারণ ফিনোটাইপ বুঝতে পারি কিন্তু জিনোটাইপ বুঝতে পারি না আমরা বাড়ি থেকে, আর সেই জন্য করা হয়। আচ্ছা, একটা বিষয়, মেন্ডেল না অনেক লাকি ছিলেন, না হলে তিনি কিন্তু এই পরীক্ষায় একদম সাকসেস পেতেন না। লাকি ছিলেন, কিছু ভেজালও ছিল পরীক্ষায়। যেমন প্রথম ভেজাল তার হাইটে ছিল, মটর গাছের হাইটে। তিনি এই যে বলছেন এটা হবে না হলে ওটা হবে, এই হাইটে সবচেয়ে বড় জল দিয়েছিলেন। ঠিক আছে, কারণ তিনি একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত বলে দিয়েছিলেন, এর উপরে যারা আছে সব লম্বা আর এর নিচে যারা আছে সব ডুয়ার্ফ। এরকম তো হয় না, খেললে তো এরকম করে খেললে হবে না, অপোজিট ক্যারেক্টার বলতে হবে। বলে হয় হয় একটা গরু 1 কিলো দুধ দেবে, আর না হয় 250 দেবে, এর মাঝে কিছু নাই।
কিন্তু আমরা দেখছি একটা গরু 250 দিতে পারে, 500 দিতে পারে, 1 কিলো দিতে পারে, 5 কিলো দিতে পারে। কোথায় মেন্ডেলিজম? তাদের মেন্ডেলের যে ল অফ ইউনিট ক্যারেক্টার, যেটা অপোজিট ক্যারেক্টারের যে কনসেপ্ট, অ্যালিলের যে কনসেপ্ট, অ্যালিলিক কনসেপ্ট এখানে মানছে না। আর এটাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবো, সেটা আমরা পরে ডেভিয়েশন ফ্রম মেন্ডেলিজম আলোচনা করছি। এটা গেল অল অ্যাবাউট টেস্ট ক্রস। ব্যাক ক্রস কি? ব্যাক ক্রস হলো যে F1 জেনারেশনে যে আছে তার সঙ্গে ব্যাকে গিয়ে ক্রস, মানে প্যারেন্টালের সঙ্গে ক্রস। এটা আবারও মানুষ বাদ দিয়ে যে কোনো কারোর ক্ষেত্রে আমরা ভাবতে পারি। গোদা বাংলায় বোঝাচ্ছে এরকম, ছেলে বা মেয়ের সঙ্গে বাবা বা মায়ের ক্রস, এটাকে বলা হয় ব্যাক ক্রস। তার মানে এটা হলো ফার্স্ট ফিলালিয়াল জেনারেশন, মানে সন্তান, তার সঙ্গে এটা বাবা বা মা, তার ক্রস। এখন প্রশ্ন হলো যে ব্যাক ক্রস কেন করা হয়? সেটা হলো প্যারেন্টালের ক্যারেক্টার যদি আমাকে ফিলালিয়ালে আনতে হয় তাহলে ব্যাক ক্রস করতে হয়। উদাহরণ দিই একটা, ধরো একটা আম গাছ, সেই আম গাছে মিষ্টি আম হয়, একদমই গোদা বাংলা বাজে উদাহরণ। উদাহরণটা আমরা বুঝে যাবো জিনিসটা কি। হ্যাঁ, মানে এই রকমের উদাহরণ নিয়ে কিন্তু আলটিমেট পরীক্ষার রেজাল্ট পাবে না, কিন্তু পরীক্ষাটাই বুঝতে পারবো আমরা কি বলতে চাইছি। ধরো একটা আম গাছ যেখানে খুব মিষ্টি আম হয়, আর একটা আম গাছ যেখানে টক আম হয়। এখন এই মিষ্টি আম গাছের সঙ্গে টক আম গাছে ক্রস করানো হয়েছে, দিয়ে একটা টক মিষ্টি আম এসছে। এবার আমি চাইছি ওই টক মিষ্টি আমের মধ্যে মিষ্টতাই বাড়াতে, মিষ্টি ভাবটাই বাড়ুক আমি চাইছি। তাহলে এই টক মিষ্টি আম গাছটার সঙ্গে ওই মিষ্টি গাছটার ক্রস করাতে হবে। যে রেজাল্ট আসবে তার সঙ্গে আবার মিষ্টি গাছটার ক্রস, যে রেজাল্ট আসবে আবার মিষ্টিটার ক্রস, যে রেজাল্ট আসবে আবার মিষ্টিটার গাছের ক্রস। যত ক্রস করাবো তত প্যারেন্টালের ক্যারেক্টার ফিলালিয়ারের মধ্যে আসতে থাকবে। আর এটার জন্যই ব্যাক ক্রস করানো হয়। কি হবে আদতে? হোমোজাইগোসিটি শো করাবে, অন্য কিছু হবে না। অ্যাকচুয়ালি বিষয়টা যেটা, সেটা হলো হোমোজাইগোসিটি শো করবে। তুমি যদি এক্সাম্পল দেখতে চাও একবারে করে দেখো, দেখো বারে বারে যতবার করতে যাইবো তত হোমোজাইগাস কন্ডিশন চলে আসবে এবং অবভিয়াসলি ডমিনেন্ট ক্যারেক্টার আসবে। তার মানে যদি এই অবস্থাটায় ধরো ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে আমরা যদি, ধরো এইটা মিষ্টি, তো মিষ্টি ভালো ক্যারেক্টার আমরা ধরছি, তাহলে ক্যাপিটাল টি, তাহলে এর সঙ্গে ক্যাপিটাল টি করলাম, দেখো আস্তে আস্তে স্মল টি হারিয়ে যাবে, তাই না? এরকম কভার করতে থাকলে স্মল টি এর হাল খারাপ হয়ে যাবে, তাই না? আস্তে আস্তে হোমোজাইগাস ডমিনেন্ট কনসেন্ট্রেশন শো করাবে, যেটা আমরা আদতে চাইছি। অথবা তুমি যদি চাও না আমি টক চাই, তো তাও করাতে পারো, সেটা নিজের ব্যাপার। তাহলে সেখানে হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন শো করবে। আমার বলার কথা একটাই, যে হোমোজাইগাস কন্ডিশন শো করাবে, সেটা তুমি যা চাইছো তাই আসবে। জিস্ট হলো এটা, যে টেস্ট ক্রস করানো হয় যে F1 এ এটা আছে না এটা আছে এটা বোঝার জন্য, আর ব্যাক ক্রস করানো হয় যে প্যারেন্টালের যে ক্যারেক্টার সেটা মানে অফস্প্রিং এর মধ্যে আনার জন্য ব্যাক ক্রস করা হয়। এবং যার যে বাবা বা মা, যার ক্যারেক্টারটা ভালো লেগেছে আমার, তো তার সঙ্গে ক্রস করাবো, বারবার করাবো তার সঙ্গে ক্রস। কারণ বাবা বা মা সে তো রইলো, ঠিক আছে, আমি ধরে নিলাম রইলো, মরে গেল না, তো বারবার F1 এর সঙ্গে তাকে ক্রস করাবো, তাহলে আমার সেই ক্যারেক্টার আসতে থাকবে এবং সেটাই আদতে করানো হয় ব্যাক ক্রস। বোঝা গেল? দেখো সবচেয়ে মজার বিষয় হলো জেনেটিক্সে, যে আমরা যত সহজে ব্যাপারগুলো বলছি বিষয়টা ততটা সহজ নয়। কারণ হলো ক্রোমোজোম বা ডিএনএ তো লেখা ছিল না ক্যাপিটাল টি, লেখা আছে কি? তাই না? ক্রোমোজোম বা জিনে তো ক্যাপিটাল টি লেখা নাই, না লম্বা লেখা আছে কি? লেখা নাই তো। তার মানে জিনকে তো আদতে আমরা দেখতে পাই না। জিন এমন একটি আহ মানে এমন একটি বিষয় যেটা রেজাল্ট বলে দেয় যে সেটা আদতে কি জিন। তার মানে এটাকে আমরা মাইক্রোস্কোপে দেখলেও কিন্তু আমরা পড়ে বলতে পারবো না রে জিন, তাই না? তার মানে তার ক্যারেক্টার শো করলে আমরা বলতে পারি এটা জিন, এবং এর জন্য দায়ী জিন। এবং সেটা ওই তো বললাম না যে সহজ ব্যাপার নয়। অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, যেগুলো যেগুলো বায়োটেকনোলজিতে পড়েছো একটু আধটু, ঠিক আছে, মানে অনেকটাই পড়েছো, যে একটু আধটু মনে আছে, হ্যাঁ, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই জেনেটিক্স কে সহজ করেছে। না হলে
দেখো মেন্ডেল তো জেনেটিক্স লেভেলে কাজ করলেও তিনি কিন্তু ভিতরে জিনগত ভাবে কিছু লক্ষ্য করেননি। এটা সবচেয়ে মজার ব্যাপার। তিনি যা হয়েছেন বাহ্যিক ভাবে, তিনি ডিএনএ নিয়ে, জিন নিয়ে কোনো আলোচনা করেননি। মানে ওই মাইক্রোস্কোপিক লেভেলে কোনো দেখা দেখি নাই। যা দেখা দেখি হয়েছে সবই কিন্তু উম, মানে ফিনোটাইপিক্যালি, বোঝা গেল? তো এটা হচ্ছে মজার বিষয়। তবুও তিনি এত বড় কাজ করে গেছেন যে সময়ে কেউ ভাবেই নেই এসব বিষয় নিয়ে। সেই জন্যই তিনি জেনেটিক্স বাবা, বোঝা গেল? যাই হোক, মেন্ডেলস প্রিন্সিপল অফ or laws of inheritance. First law of dominance, and second law of segregation. দেখো, ল অফ সেগ্রিগেশন আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এই দুটি আহ, মানে প্রিন্সিপালি আমরা মেনলি দেখতে পাই। তবে এর মধ্যেও ল অফ ইউনিট ক্যারেক্টার আর ল অফ ডমিনেন্স অ্যান্ড রিসেসিভনেস, এই দুটো লকে আমরা ফ্রিতে পেয়েছি। আবার বলছি যে দুটো ল অ্যাকচুয়ালি আমরা মানে মেন্ডেলের কাছ থেকে ডাইরেক্টলি পাওয়া। সেটা হলো ল অফ সেগ্রিগেশন অ্যান্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। আর যে দুটো সূত্র নিয়ে আমরা কথা বলি, যে ল অফ ইউনিট ক্যারেক্টার অ্যান্ড ল অফ ডমিনেন্স অ্যান্ড রিসেসিভনেস, এই দুটো আমরা পরে ফ্রিতে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে? তো আদতে চারটে সূত্র কি কি একবার দেখে নিই। খুব সহজ ব্যাপার। কি বলছেন দেখো, আমরা তো এখনো পর্যন্ত মাত্র মনোহাইব্রিড ক্রস করেছি, সুতরাং ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট নিয়ে আমার কথা বলা উচিতই নয় এখন, কারণ সেটা এখনো তো আসেই নি আমার কাছে। আমরা এখন শুধু পাচ্ছি ল অফ সেগ্রিগেশন। মেন কথা হলো, ধরো একটা হেটারোজাইগাস কন্ডিশনকে লিখলাম, তো মেন্ডেল বলছেন, তার সূত্র বলছে, তার পরীক্ষাগুলো বলছে যে এরা গ্যামেট গঠনকালে পরস্পর পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। মানে পাশাপাশি মিলে ঝুলে যতই থাকুক না কেন, আদতে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি। মানে যখনই সুযোগ সময় আসবে, তখনই এ আলাদা এ আলাদা। হ্যাঁ, পরে আবার এসে ও পাশাপাশি বসে একটা ক্যারেক্টারকে শো করাতে পারে, একটা ক্যারেক্টারকে শো করাতেই পারে, কিন্তু সময় সুযোগ বুঝলেই আবার কিন্তু দুজন আলাদা। আর সেটাই বারবার মনোহাইব্রিড ক্রসে হচ্ছে, যে গ্যামেট গঠনকালে যে বৈশিষ্ট্য সে কিন্তু আলাদা হবে। আর যেটা মেন্ডেলের দুটো সূত্রই অ্যাকচুয়ালি মিওসিস, মেন্ডেলের দুটো সূত্র অ্যাকচুয়ালি মিওসিস। ঠিক আছে? আমরা সেকেন্ড মানে ডাইহাইব্রিড ক্রসটা দেখি, যখন ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট দেখাবো তখন আমরা দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আদত সেটা মিওসিস কি বোঝানো হচ্ছে। ঠিক আছে? দেখো, আচ্ছা, ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে কি করা হলো, তখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নেওয়া হলো, তাই তো? এবার আমরা আর কোনো ঝামেলায় যাবো না, যেমন এনসিইআরটি আছে তেমনই জায়গায় যাচ্ছি আমরা, যে আচ্ছা, বেসিক জিনিস নিয়ে যেন কোনো গন্ডগোল না থাকে। এটা ধরো বীজের ক্ষেত্রে তার শেপ রাউন্ড, এবং ইয়েলো তার ডমিনেন্ট ক্যারেক্টার ইয়েলো, আমরা বললাম একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, দোকানের উদাহরণ দিচ্ছিলাম। আর তার এগেনস্টই এখানে রিসেসিভ ক্যারেক্টার হিসাবে আমরা এইভাবে নিচ্ছি, তাই তো? ওখানে একবার ক্যাপিটাল টি লিখেছিলাম যেহেতু বৈশিষ্ট্য এক জোড়া ছিল, এখানে যেহেতু বৈশিষ্ট্য দুই জোড়া, তাই দুইবার লিখেছি। তারপরে তিনবার লিখলে এরকম তিন জোড়া, চারবার লিখলে চার জোড়া, এইভাবে হয়। আচ্ছা, এর মধ্যে যখনই গ্যামেট তৈরি করব, তখনই সেই একই বিষয়, যে গ্যামেটে প্রত্যেকটি ক্যারেক্টার একবার করে আসবে। তার মানে আদতে দাঁড়ালে সেই একই ব্যাপার আসছে, একবার লিখলেই চলে, একটা ক্যারেক্টার একবার করে। তাহলে এখানেও তাই, একটা ক্যারেক্টার একবার করে, তার মানে দুটো সেমই, তবে ওই ফার্স্ট যা করেছিলাম সেই অনুযায়ী করছি। এবার আলটিমেট গ্যামেটের মধ্যে ফিউশন হয়, তো তাদের মধ্যে ফিউশন হয়ে রেজাল্ট যেটা এলো সেটা হলো ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল বাই স্মল বাই। এটা F1 জেনারেশনে। একই রকম ভাবে এটাকে যদি আমরা তখন ধরো মেল ধরে নিই, তাহলে এইরকমই কাউকে একজনকে ফিমেল ধরতে হবে। তাহলে এটাকে আমরা ফিমেল ধরলাম, একই একই আগে যা করেছিলাম সেই একই। এবার এদের গ্যামেট প্রডিউস হবে, তাই তো? এদের গ্যামেট প্রডিউস হবে।
এবার গ্যামেট যখন প্রডিউস হবে তখন এর কাছ থেকে কটা গ্যামেট আসবে আমরা তো সবাই জানি, মানে অ্যাকচুয়ালি আমরা তো অভ্যস্ত হয়ে গেছি তাই। এবার বিষয় হলো যে এই যে গ্যামেট প্রডিউস কতগুলো হবে তার একটা ফর্মুলা আছে। হ্যাঁ, সেই ফর্মুলা অনুযায়ী আমাদের ফলো করতে হয়, কারণ অনেক সময় কোশ্চেন অন্যরকম আসবে, একদম ছোটখাটো কোশ্চেন, কিন্তু তোমাকে শুধু গ্যামেট কাউন্টই করতে দিয়েছে আর কিছু করতে দেয়নি। তো তখন আমরা ফেঁসে যাব। যদি এরকম হয়, ধরো এ, এ, বি, বি, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ডি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল, সরি, স্মল ই। ঠিক আছে, তাহলে এই ক্যারেক্টার মানে 5 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আছে। তাই তো, 5 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, যেখানে আমরা এখানে মাত্র 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে ডাইহাইব্রিড ক্রস আছে। তাহলে এইরকম জায়গায় গ্যামেট কতগুলো আসবে, তাই না? তখন তার উত্তর হবে 2 টু দি পাওয়ার হেটেরোজাইগাস কন্ডিশন। তার মানে এটা হোমোজাইগাস কন্ডিশন, কিছু এসে যায় না। তাহলে এটা হেটেরোজাইগাস, এটা হেটেরোজাইগাস, এটা হেটেরোজাইগাস, আর এটা হেটেরোজাইগাস। তার মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে এটা হলো অ্যান্সার। যদি আমরা এই এটাকে মুছে স্মল এ করতাম তাহলে এখানে 2 টু দি পাওয়ার 5 হতো। আর যদি আমরা এটা করতাম, যেখানে এ ক্যাপিটালে রাখলাম, সি এর জায়গাতেও ক্যাপিটাল করলাম, আমরা ডি এর জায়গাতেও ক্যাপিটাল করলাম, আমরা ই এর জায়গাতেও ক্যাপিটাল করলাম, তাহলে আদতের রেজাল্ট হলো যে 2 টু দি পাওয়ার 1। তাহলে তোমাকে এই ধরনের কোশ্চেন দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। তাহলে শুধু আমরা হেটেরোজাইগাস কন্ডিশনটাকে দেখবো, 2 টু দি পাওয়ার হেটেরোজাইগাস করলেই এর উত্তর আসে। এখানে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে যে দুটো হেটেরোজাইগাস কন্ডিশন রয়েছে, তার মানে হলো 4টে। তাহলে 4টে গ্যামেট তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে গ্যামেট গুলো যেটা হবে সেটা হলো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, আর স্মল ওয়াই। সেম জিনিসই এখানে হবে, 4টে সেম জিনিসই এখানে হবে। সেগুলো আর সময় নষ্ট করে লাভ নেই, আমরা ডাইরেক্টলি চলে যাব চেকার বোর্ডে। ঠিক আছে, বুঝলাম। চেকার বোর্ড যেহেতু বড় হবে তাই সবটা মুছতেই হচ্ছে। তাহলে এখানে তাহলে এখানে মেল ফিমেল আমরা তাহলে এখানে আমরা পেয়েছিলাম ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, আর স্মল ওয়াই। একই রকম ভাবে এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, আর স্মল ওয়াই। এটা কি টোটাল করে দেখাবো? প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? অপ্রয়োজনীয়। যদি অপ্রয়োজনীয় হয়, কারণ এটা ছাড়া আমি তো জিনোটাইপ ফিনোটাইপ দেখাবো না, দেখাতে পারবো না। ঠিক আছে, কারণ আমি ওই রকম লিখবো না যে ছেড়ে লিখে দিলাম মুখস্থ, এরকম লিখবো না। হয় এটা করে তারপর লিখবো, আর নাহলে করবো না, তার রেশিও আমি কিছু লিখবো না। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই মুখে বলছি না, ভুল হলে বলবে।
এই হলো টোটাল রেজাল্ট। এবার আমরা, আচ্ছা তাহলে প্রথম ঘর থেকে আমরা দেখি। তাহলে এই ঘরটা আমরা দেখছি যে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এর সংখ্যা আমরা একটা মাত্র জায়গাতেই পাচ্ছি, সুতরাং রেশিও 1। আচ্ছা, এরপর এই জিনিসটা আমরা কটা জায়গাতে পাচ্ছি? যেখানে আছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আই, তাহলে এখানে পাচ্ছি আমরা, আর কোথায় পাচ্ছি কে জানে, এখানে পাচ্ছি আমরা, তার মানে এখানে দুটো। আচ্ছা, এরপরের আমরা জায়গায় যাচ্ছি, এখানে ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এখানে আমরা পেয়েছি। তাহলে এখানে @ দিলাম, সেম ক্যারেক্টার আমরা এখানে পাচ্ছি মনে হচ্ছে, সেম ক্যারেক্টার আমরা এখানে পেলাম, তার মানে 2। নেক্সট এই ক্যারেক্টারটা আমরা কোথায় কোথায় পাচ্ছি? ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, তাহলে এখানে পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি, আর এখানে পাচ্ছি, তাই তো? তাহলে 4 জায়গায় পাচ্ছি। ওকে, নেক্সট, নেক্সট এটা অলরেডি হয়ে গেছে। তাহলে এখানে চলে আসছি আমরা, এখানে ধরো একটা সাইন দিলাম, তাহলে এখানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, এখানে একটি মাত্র জায়গা পাচ্ছি, আর পাচ্ছি না। নেক্সট এই জায়গায় এসে আমরা ধরো ইজ টু ক্যাপিটাল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, তাহলে এর সঙ্গে সঙ্গে এই জায়গাতে আরেকটা পাচ্ছি, আর সেটা হলো 2। তাহলে এর সঙ্গে নেক্সট এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, তাহলে এখানে আসছি, এখানে আমরা একটা সাইন দিলাম, তো সেখানে আর আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এবং যার সংখ্যা 1। তারপরে নেক্সট এই জায়গায় রয়েছে, এখানে পার্সেন্টেজ দিলাম, তাহলে স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, যেখানে এখানেও তাই হচ্ছে, তার মানে 2। আর লাস্টে আর কিছুই দিলাম না, যেখানে রেশিও 1। তাহলে 1:2:2:4:1:1:2:1:1, এই হলো টোটাল রেশিও। এবং যেখানে মিনিমাম একটা আর ক্যাপিটাল, একটা ওয়াই ক্যাপিটাল, মিনিমাম একটা আর, একটা ওয়াই ক্যাপিটাল, সেগুলো সবই রাউন্ড ইয়েলো এসছে, তার মানে তার ফিনোটাইপ রেশিও দাঁড়াবে 9। কারণ এখানে সব জায়গাতেই মিনিমাম একটা আর, মিনিমাম একটা ওয়াই ক্যাপিটাল আছে, তার মানে এখানে আলটিমেট রেজাল্ট আসবে 9, যার ফিনোটিপিক্যালি যারা সবাই রাউন্ড এবং ইয়েলো দেখাবে। এরপর নেক্সট এই জায়গায় এসে দেখতে পাচ্ছি রাউন্ড তো আসছে কিন্তু ইয়েলো আসছে না, তার মানে সেখানে একটা রেশিও আসছে 3, যেখানে রাউন্ড হলেও কিন্তু ইয়েলো আসছে না। এরপর নেক্সট একটা রেশিও আসছে যেখানে রাউন্ড আসছে না কিন্তু ইয়েলো আসছে, তার মানে সেটাও হলো আলটিমেট ফিনোটিপিক্যালি 3। আর শেষে একটাই আসছে যেখানে রাউন্ডও নাই, ইয়েলোও নাই, তার মানে আলটিমেট রেজাল্ট দাঁড়ালো ফিনোটিপিক্যালি 9:3:3:1। এই হলো মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপ এবং জিনোটাইপ রেশিও। আমরা ফিনোটাইপ আগে না, আমরা জিনোটাইপ আগে করি, তারপরে ফিনোটাইপ করি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হয়। হলো, এবার দেখো যে ফর্মুলা এখান থেকে তিনি বের করেছিলেন সেটা হলো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। কি তার বিষয়? সেটা হলো, যে আগে বলছিলেন এই যদি হয়, এরা একসঙ্গে থাকলেও যখনই গ্যামেট গঠন করবে তখনই আলাদা হবে, এটা ছিল ফার্স্ট ল। সেকেন্ড লয়ে বলছেন হ্যাঁ আলাদা তো হবেই, কিন্তু যত রকম ভাবে রিকম্বাইন করা যায়, ক্রসিং ওভার করা যায়, করিয়ে নিয়ে আলাদা হবে। একদম ফার্স্ট ল, সেকেন্ড ল, ফার্স্ট লকে ধরেই সেকেন্ড ল। প্রথমবারে বলছেন আলাদা হবে, সেকেন্ড বারে বলছেন আলাদা হবে, যত রকমের রিকম্বিনেশন করানো যায় করিয়ে নিয়ে আলাদা হবে। এবার তুমি বলবে স্যার প্রথমেই তো বলে দিতে পারতো, আবার তো নকশা করার কি দরকার ছিল? অ্যাকচুয়ালি তুমি বলো এর আর এর মধ্যে কি এমন উলট পালট করবে যে আলাদা করিয়ে নিয়ে আলাদা হবে, মানে মিক্স করিয়ে আলাদা হবে? এক্সচেঞ্জ করার তো কিছু নাই, জিন একটাই তো ক্যারেক্টার, তাদের আবার ফ্যাক্টোরিয়াল কি করব, তাদের আবার অদল বদল কি করব? একে এইদিকে করে দেওয়া যা, একে এইদিকে করে দেওয়া তাই, আমি তো কিছুই পাল্টাতে পারছি না। তাহলে মিনিমাম এটা পসিবল
যখন দুই জোড়া বা তার বেশি থেকে আমরা করব। আর সেই জন্য ডাইহাইব্রিড ক্রসে তিনি এটা বলতে পেরেছিলেন, কারণ সেখানে অপশন ছিল যে এমন দুটো জায়গা যেখানে দোকানে এখানে রয়েছে আর, এখানে ধরো স্মল আর, এখানে ক্যাপিটাল ওয়াই, এখানে স্মল ওয়াই, এখানে একটা অপশন পাচ্ছে, এখানে আলাদা করা যায়, আলাদা করার মতো অপশন পাচ্ছে, কারণ জিনের সংখ্যা বাড়লো। আমরা একটু অন্যরকম ভাবে দেখাই, অনেক আর ওয়াই হলো, গোদা বাংলায় দেখাই, বুঝতে সুবিধা হবে। দেখো, ধরো এটা একটা ক্রোমোজোম যেখানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি আছে, চারটে লোকেশনে, লোকাসে। আর এখানে হোমোজাইগাস কন্ডিশনে সবই ধরো স্মল আছে। ওকে, এবার দেখো ফার্স্ট অপশন এখান থেকে আসতে পারে এরকম যে ক্যাপিটাল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, একটা ক্রোমোজোমের অল্টারনেটিভ অপশন হলো যেখানে স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি অ্যান্ড সো অন। তার মানে এইখানে ক্রসিং ওভার রয়েছে। বললাম না মিওসিস আর মেন্ডেলের সেকেন্ড ল এক জিনিস। মিওসিসে আদতে ওটা বলা হচ্ছে একে দেখিয়ে, আর এখানে দেখানো হচ্ছে তাই জিনিস, যে যত রকম ভাবে রিকম্বিনেশন করানো যায় করিয়ে নিয়ে আলাদা হবে, মানে ক্রসিং ওভার হবে। ক্যারেক্টার যত বাড়বে, ক্রসিং ওভারের সম্ভাবনা তত বাড়বে, তত রিকম্বিনেশন বেশি হবে, তত ক্যারেক্টারের মধ্যে মিক্সড হবে। তো জোড়াটা বাড়ালেই, দুই জোড়ার জায়গায় তিন জোড়া করলে, চার জোড়া করলে তত বেশি রিকম্বাইন্ড ক্যারেক্টার নিয়ে আসবে। এটা সহজ ব্যাপার, তাই তো বলতে চাইছি। বোঝা গেল কি বলছি? তার মানে এখানে ক্যারেক্টারের সংখ্যা যত বাড়বে তত বেশি এখানে রিকম্বিনেশন আসবে। আমরা প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, যে পিঁপড়ের ক্ষেত্রে, মৌমাছির ক্ষেত্রে, বোলতার ক্ষেত্রে আমরা কেন বুঝতে পারছি না যে এরা একে অপরের থেকে আলাদা, তার কারণ তাদের ক্যারেক্টারের সংখ্যা কম। আমরা মানুষ এসে সুন্দর বুঝতে পারছি যে এখানে কয়েকজন মানুষ রয়েছে, তারা সব আলাদা আলাদা রকম। বড় বড় প্রাণীদের ক্ষেত্রে বুঝতে পারছি, কিন্তু আমরা এমন জায়গাগুলোতে বুঝতে পারছি না, একদমই বুঝতে পারছি না। দেখো গরু, যারা গরু দেখে নেই বলবো না, যারা খুব বেশি গরু দেখে নেয়, তারা আবার মাঠে গিয়ে ভাবতে পারে এই যে বাবা কোন গরু কোনটা রে বাবা, কার গরু কোনটা কে জানে, কিন্তু ইজিলি আইডেন্টিফাই করা যায়। এত বড় প্রাণীকে আইডেন্টিফাই করা যায় না, আলাদা করা যায়। কিন্তু মৌমাছি, বোলতা, পিঁপড়েতে মুশকিল আছে। তার কারণ এটাই যে তাদের ক্ষেত্রে ক্যারেক্টারের সংখ্যা এত কম যে তাদের রিকম্বাইন্ড ক্যারেক্টারের সংখ্যা কম আছে, আর সেই জন্য একে অপরের সঙ্গে ভ্যারিয়েশন বোঝা যায় না, যেটাতে আমরা শুরু করেছিলাম। মেন্ডেল খুব লাকি ছিলেন, বললাম না একটু আগে, কারণ তিনি যেমন হাইটটাই ভেজাল দিয়ে মোনোহাইব্রিড ক্রসকে হেভি বুঝিয়ে দিয়েছিলেন সবাইকে, আর একটা বড় কপাল ভালো ছিল তার, যে কোনো লিঙ্কেজ ছিল না। লিঙ্কেজ থাকলে হাল খারাপ হয়ে যেত। খুব লাকি যে এই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য 4 জোড়া ক্রোমোজোমের মধ্যে ছিল, আর কোথাও কোনো লিঙ্কেজ ছিল না, মানে একে অপরের সঙ্গে পালিয়ে যাওয়ার কোনো বিষয় ছিল না, সব জায়গায় ক্রসিং ওভার হয়েছিল। আর সেই জন্য তিনি লাকি যে তিনি এই দুটো সূত্র তিনি ওরই মধ্যে খুব সহজে দিতে পেরেছিলেন। মানে এটা খুব ডিফিকাল্ট হয়ে যেত যদি লিঙ্কেজ বল শো করাতো, কারণ রেজাল্ট একবারও মিলতো না, বরবাদ হয়ে যেতেন। পরে লিঙ্কেজ আবিষ্কার হয়েছে অনেক পরে, ঠিক আছে। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, তিনি আমাদের বাবা বংশগতির, হ্যাঁ, তো তাকে তো অ্যাভয়েড করা যাবে না। তাহলে আমরা এখানে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট নিশ্চয়ই বুঝতে পেরেছি।